জেনি আর ইউনুর বৌভাতের অনুষ্ঠান ছিল। জেনি আর ইউনুর বৌভাতের জন্য ইউনুদের বাড়িতে ছোটখাটো আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান শেষ হওয়ার পর নিয়ম অনুযায়ী জাঙ্গুক জেনি আর ইউনুকে দুদিনের জন্য ওর বাড়িতে নিয়ে এসেছে। জেনি যথাসম্ভব হাসি খুশি দেখানোর চেষ্টা করছে জাঙ্গুকের সামনে। ও কোনোভাবেই ওর ভাইয়ের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করতে চায় না। জাঙ্গুক ওদের ফ্রেশ হতে বলে সবার জন্য চা বানাতে গেল। যদিও জেনি বলেছিল ও বানিয়ে আনবে, কিন্তু জাঙ্গুক ওর কোনো কথা শোনে না। আফটার অল জামাই আদর বলে কথা, পুরোপুরি না করতে পারলেও যেটুকু পারে সে সেটুকুই করবে। জেনি ইউনুকে নিয়ে ও নিজের রুমে চলে আসে। প্রথমে জেনি ফ্রেশ হয়ে নেয়, তারপর ইউনু যায় ফ্রেশ হতে। ইউনু ফ্রেশ হতে গেলে জেনি বিছানায় চুপচাপ বসে ভাবতে থাকে কিভাবে কি করবে। আসলে ওরা শুধু আজ বেড়াতেই আসেনি, ওরা প্ল্যান করে এসেছে যে এমন কিছু করবে যাতে জাঙ্গুক একটা ডিসিশন নিতে পারে তেকে নিয়ে। হ্যাঁ, বিয়ের পর সেভাবে একে অপরের সাথে কথা না বললেও ইউনো জাঙ্গুকের ব্যাপারে জেনির সাথে আলোচনা করেছিল এবং নিজের করা প্ল্যানের ব্যাপারেও বলেছিল। আজকে সেটাই এক্সিকিউট করবে দুজনে। হাতে চায়ের কাপ নিয়ে তিনজন বসে আছে সোফায়। জাঙ্গুক প্রথম ইউনোকে জিজ্ঞাসা করলো, কি রে, কবে ডিউটি জয়েন করবি? এই তো আর 1 সপ্তাহ ছুটি আছে, তারপর সেই আবার রোজকার রুটিন। এমনটা নয়, ইউনো শুধু ছুটিতে আছে। একটা কেসের ইনভেস্টিগেশনের জন্য ওর উপর দায়িত্ব দেওয়া হয়েছিল। ওকে এমনিতেও আসতে হতো, কিন্তু এখন তো এখানে আছে, তখন ওর কাজটাও করে নিতে পারছে। ইউনোর কথা শুনে জেনির মুখটা ছোট হয়ে গেল। এখনো তো ওদের সম্পর্কটা ঠিকঠাক শুরুও হয়নি, এরই মধ্যে কিনা ইউনো চলে যাবে। আচ্ছা, উনি কি আমাকে নিয়ে যাবেন ওনার সঙ্গে? কিন্তু উনি তো এমন জায়গায় পোস্টিংয়ে আছেন যেখানে আমি আর কোনোদিনও যেতে চাই না। তবে কি ইউনো আমাকে এখানে একা রেখে চলে যাবে? কথাগুলো ভাবতেই জেনির চোখে পানি চলে আসে। এই 2 দিনে জেনি ইউনোকে খুব কাছ থেকে লক্ষ্য করেছে। পরিবারের প্রতি কর্তব্য, জেনির প্রতি যত্ন, জেনির কখন কি লাগবে সবকিছুই ইউনো নিখুঁতভাবে পালন করেছে। কিন্তু জেনির থেকে দূরত্ব বজায় রেখে। জেনির ছলছল চোখ দুটো ইউনোর নজর এড়ায়নি। ইউনো বুঝতে পারে জেনি ওর চলে যাওয়ার কথাটা শুনে আপসেট হয়ে পড়েছে। ইউনোর ব্যাপারটা বেশ ভালো লাগে। জেনির মন যে ওর প্রতি ধীরে ধীরে ধাবিত হচ্ছে সেটা ভেবেই ইউনোর ভালো লাগে। এটাই তো ও চেয়েছিল। বিয়ের পরেই ও জেনির উপর সবকিছু চাপিয়ে দিতে চায়নি। ও চেয়েছিল জেনি ওর সাথে থেকে ওর পরিবারকে বুঝুক, ওকে বুঝুক। যদিও ইউনোর মায়ের সাথে জেনি ভালোই বন্ডিং হয়েছে। কেউ দেখলে বলবেই না যে শাশুড়ি বৌমা, দেখলে মনে হয় মা আর মেয়ে। ইউনো শুধু জেনির আদর্শবান স্বামী হতে চায়নি, ও জেনির একজন ভালো বন্ধু এবং প্রেমিক হতে চেয়েছে। হোক না ওদের প্রেমের বিয়ে নয়, কিন্তু বিয়ের পরে কি প্রেম করা যায় না? এভাবেই কথাবার্তা চলতে থাকে। হঠাৎ জাঙ্গুক বলে ওঠে, শোন ইউনো, ভাবছি বিকেলে সবাই মিলে একটু বের হব, কি বলিস তোরা? জাঙ্গুকের কথা শুনে ইউনোর ঠোঁটে একটা দুষ্টু হাসি খেলে যায়। জেনির দিকে একবার তাকাতেই দেখে জেনিও ওর দিকেই তাকিয়ে হাসছে। ইউনো তৎক্ষণাৎ বলে উঠল, না রে জাঙ্গুক, আজকে হবে না। আজ আমার একটু তাড়াতাড়ি ফিরতে হবে, একটা জরুরি কাজ আছে। লাঞ্চ করেই বেরিয়ে যাব। জেনি এখানেই থাক, 2 দিন পরে এসে নিয়ে যাব। ইউনোর কথা শুনে জাঙ্গুক ব্রুজোড়া কুচকে ইউনোর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, কি এমন জরুরি কাজ রে যে তোকে আজকেই চলে যেতে হবে? তুই তো এখন ছুটিতে আছিস, আর এখানে তোর জরুরি কাজটা কি শুনি? ইউনো অবাক হওয়ার ভান করে বলে, কেন, আমার কি কোনো জরুরি কাজ থাকতে পারে না নাকি? আর এই কাজটা আমি না করলে কাকিমা খুব খারাপ ভাববেন। কাকিমা? হ্যাঁ রে, কাকিমা। আরে ইউনজন কাকিমা, তের মা। আসলে উনি একটা ছেলের খোঁজ পেয়েছেন তের জন্য। ছেলেটা বেশ ভালো, আইটি সেক্টরে জব করে নাকি। আমাকে একটু খোঁজ খবর নিতে বললেন, তাই ভাবলাম বিকেলের দিকে একটু গিয়ে খোঁজ খবর নিয়ে আসবো। ইউনোর কথা শুনে জাঙ্গুকের মুখে অন্ধকার ছেয়ে গেল। একরকম অস্বস্তি ঘিরে ধরেছে ওকে। চায়ের কাপটাতে আর চুমুক দিতে পারল না। ওর মুখ দেখেই ইউনো বুঝে যায় কাজ হয়েছে। জেনির দিকে তাকিয়ে দেখে জেনি জাঙ্গুকের দিকে তাকিয়ে মুখ টিপে টিপে হাসছে। ইউনোর মুখেও হাসি খেলে যায়। ফাইনালি ও যেটা চাইছিল সেটা হয়ে গেছে। এখন জাঙ্গুক এটা নিয়ে ভাবতে বাধ্য। ওকে ভাবার জন্য 2 দিন সময়ও দেবে ইউনো, কিন্তু তাতেও যদি কোনো কাজ না হয় তাহলে ওর লাগানো আগুনে ঘি ঢালবে ও। সেদিন দুপুরে লাঞ্চ সেরে ইউনো হন্তদন্ত হয়ে বেরিয়ে যায়।
না, বেশি কিছুই না। জাঙ্গুককে দেখানোর দরকার ছিল যে তের এই সম্বন্ধটা নিয়ে সবাই বেশ উঠে পড়ে লেগেছে। দুদিন পর যথারীতি ইউনো জেনিকে নিতে আসে। যদিও এই দুদিন জেনির কাছ থেকে জাঙ্গুকের সব আপডেট নিয়েছে, যে কিভাবে জাঙ্গুক এই 2 দিন ছটফট করেছে, রাতের অর্ধেক সময় ছাদে কাটিয়েছে, ঠিকঠাকভাবে খাবার খায়নি। জেনির ভীষণ খারাপ লেগেছিল ওর ভাইয়ের এমন অবস্থা দেখে, কিন্তু ও জানে এই কষ্টের পরেই তের নামের সুখটা ওর ভাইয়ের জীবনে আসবে, আর সেটা ওর ভাই নিজেই নিয়ে আসবে। ইউনো আসলে জেনি ব্রেকফাস্ট রেডি করে টেবিলে সাজিয়ে রাখে। কিছুক্ষণ পর জাঙ্গুক ব্রেকফাস্ট করতে আসে। 3 জন টেবিলে বসে খেতে শুরু করে। তখনই জাঙ্গুক বলে ওঠে, কিরে, তোরা কি এখনই বেরিয়ে যাবি? হ্যাঁ জাঙ্গুক, আমরা এখনই বেরিয়ে যাব। আসলে এখান থেকে সোজা তেদের বাড়িতে যাব। কাকিমা আজ আমাকে আর জেনিকে ওখানে ডেকেছে। অবশ্য আমাকে বলেছিল তোকেও সঙ্গে করে নিয়ে যেতে, কিন্তু তুই যা ব্যস্ত মানুষ, এমনিতেই আমাদের বিয়ের জন্য তুই কলেজ মিস করেছিস, তাই তুই যে যেতে পারবি না আমি সেটা কাকিমাকে আগেই বলেছি। জাঙ্গুক চুপ করে ইউনোর কথা শুনতে থাকে। ওর তো যেতে ইচ্ছে করছে, তেকে একবার দেখতে ইচ্ছে করছে, কিন্তু কিছু বলতে পারছে না। ওকে চুপ থাকতে দেখে ইউনো আবার বলে, একটা কথা বলবো? হ্যাঁ বল, এতে আবার জিজ্ঞাসা করার কি আছে? না মানে বলছিলাম, এখন তো জেনিও আর থাকবে না তোর কাছে। এবার এই একলা চলরে ফ্রন্টটা থেকে বেরিয়ে আয়, একটা দোষর খোঁজ। দেখ সবাই কেমন সেটেল হয়ে যাচ্ছে। আরে সবার কথা ছাড়, তো স্টুডেন্টগুলোই তো বিয়ে করে নিচ্ছে। জিমিনকে দেখ, তেরও 2 দিন বাদে হয়তো বিয়ে হয়ে যাবে, আর তুই কি না স্যার হয়ে এখনো সিঙ্গেল বসে আছিস? তের কথা শুনে জাঙ্গুক চমকে ইউনোর দিকে তাকায়। কি শুনলো? তের বিয়ে হয়ে যাবে মানে কি? কাপা কাপা গলায় জাঙ্গুক ইউনোকে জিজ্ঞাসা করলো, তের বিয়ে হয়ে যাবে মানে? জাঙ্গুকের উদ্বিগ্নতা দেখে ইউনোর বেশ হাসি পেল। তাও নিজের হাসি দমিয়ে বলল, মানে হলো, তোকে তো সেদিন বলেছিলাম যে তের জন্য একটা ভালো সম্বন্ধ এসেছে। আমি তো সেদিন ওই ছেলের ব্যাপারে খোঁজখবর নিতে গিয়েছিলাম। তা খোঁজ নিয়ে জানতে পারলাম যে ছেলে ভীষণ ভালো, নম্র, ভদ্র, খুব বড় পরিবারও নয়, মা বাবা আর এক বোনের বিয়ে হয়ে গেছে। আমার তো বেশ ভালোই লেগেছে। কাকিমাকে বলতে কাকিমাও আর আপত্তি করেননি, তাই তো আজ কাকিমা আমাদের যেতে বললেন। জেনি আর তোর স্পেশাল নেমন্তন্ন, আর আমাকে ডেকেছে কবে কি আসতে বলবে পাত্রপক্ষকে সেই বিষয়ে কথা বলতে। ইউনোর কথাগুলো যেন কোনো দুঃসংবাদের ন্যায় জাঙ্গুকের কানে ঢুকলো। একটা সময় ওর ভীষণ শরীর খারাপ করতে শুরু করলো, মাথা দপদপ করছে, বুকে চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে, আর বসে থাকতে ইচ্ছে করছে না। তাই ওদের খেতে বলে নিজের রুমে চলে এলো জাঙ্গুক। এদিকে জেনি আর ইউনো পাশাপাশি বসেছিল। জাঙ্গুক উঠে যেতেই দুজনের মুখেই কেমন যুদ্ধজয়ের হাসি খেলে যায়, আর উত্তেজিত হয়ে দুজনেই হাই ফাইভ করে ফেলে। কিন্তু পরক্ষণেই একে অপরের হাত থেকে হাত সরিয়ে নেয়। তারপর আবার খাওয়া শুরু করে। খেয়ে নিয়ে জেনি রেডি হয়ে নেয়। তারপর জেনি আর ইউনো জাঙ্গুকের রুমে যায় জাঙ্গুককে বিদায় জানাতে। কিন্তু জাঙ্গুকের রুমে গিয়ে জেনি অবাক। জাঙ্গুক রেডি হচ্ছে, কোথাও যাবে হয়তো, কিন্তু কোথায়? যদিও ইউনো কিছুটা আন্দাজ করতে পেরেছে জাঙ্গুক কোথায় যাবে, কিন্তু সেটা বুঝতে না দিয়ে কৌতূহলী ভঙ্গিতে জাঙ্গুককে জিজ্ঞাসা করে, কি রে, তুই আবার এখন কোথায় যাবি? জাঙ্গুক ভাবলেশীনভাবে উত্তর দেয়, তুই তো বললি তের মা আমাকে যেতে বলেছেন। আসলে আজ আমার কোনো কাজ নেই, তাই ভাবলাম গিয়ে একটু ঘুরে আসি। আফটার অল উনি এত করে বলেছেন যখন, ওনার কথা রাখা উচিত বলে আমার মনে হয়। জাঙ্গুকের কথা শুনে ইউনোর হাসি বেরিয়ে আসতে চায়। না, ওর এই বন্ধুক আমি শালাবাবুটি ভাঙবে তবু মচকাবে না। জেনি একটু মুচকি হেসে জাঙ্গুককে বলে, আরে এটা তো খুব ভালো কথা, তাহলে চল আমাদের সাথে। ইউনজুন কাকিমাও ভীষণ খুশি হবে। জাঙ্গুক ঘাড় নেড়ে সম্মতি জানায়। তারপর ওরা 3 জন বেরিয়ে পড়ে তের বাড়ির উদ্দেশ্যে। আজ তেদের বাড়িতে ভীষণ তোড়জোড় চলছে। বিয়ের পর প্রথমবার আজ ইউনো আর জেনি এই বাড়িতে আসবে, সেই জন্য ইউনজুন বিভিন্ন পদে রান্না করছেন, আর তে সাহায্য করছে। রান্নার গরমে ঘামে ভিজে গেছে মেয়েটা। চুলগুলো একটা ক্লিপ দিয়ে আটকানো আছে। সামনের দিকের কিছু চুল ঘামে ভিজে লেপ্টে আছে কপালে। সঙ্গে ওর ওড়নাটাও বড্ড ডিস্টার্ব করছে, বারবার ওর কাঁধ থেকে খসে পড়ছে। বিরক্ত হয়ে যাচ্ছে তে। ওর বিরক্তি দেখে ওর মা ওড়নাটা নিয়ে কাঁধের এক সাইড দিয়ে এনে নিচে বেঁধে দেয়। আরেকজন মানে জিমিন, তিনি তো যিশুর সাথে 3য় বিশ্বযুদ্ধে নেমেছেন, আর সুগা পাশে বসে দেখছে।
আর জেনি ও ইউনুর আসার উপলক্ষে ইউনজুন সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন। জিমিনের মা বাবাকেও ডেকেছিলেন, কিন্তু ওনারা বলেছেন পরে একদিন আসবেন। কলিং বেলের শব্দে তে যায় দরজা খুলতেই জেনি ঝাঁপিয়ে পড়ে তের উপর। তে প্রথমে চমকে গেলেও মুচকি হেসে ওকে নিজের থেকে ছাড়িয়ে বলে, জেনি, আমি এখনো ফ্রেশ হইনি, দেখো আমার অবস্থাটা। এখন জড়িয়ে ধরলে তোমার শাড়িতে মশলার দাগ লেগে যাবে। তার উপর দেখো তো আমি কেমন ঘামে ভিজে গেছি। এ বাবা, আপু তোমার এই অবস্থা কি করে? ওই একটু রান্নাঘরে ছিলাম, তাই ছাড়ো এসব, তুমি ভেতরে এসো। আর ইউনু ভাইয়া কোথায়? উনি একটু সামনের মোড়টাতে গেছেন, চলে আসবে। ওদের কথার মাঝেই জিমিন এসে বলে, আরে জেনি, তুমি চলে এসেছো? তাহলে দরজা দাঁড়িয়ে কি করছো? এইতে ওকে এইভাবে বাইরে দাঁড় না করিয়ে রেখে ভেতরে আসতে দে। কথাটা বলেই জিমিন জেনির হাতটা ধরে তের পাশ কাটিয়ে ভেতরে নিয়ে যায়। তে দরজা বন্ধ করবে বলে দরজার দুপাশে হাত দিতেই তের সামনে এসে দাঁড়ায় জাঙ্গুক। আসলে জাঙ্গুক আর ইউনো জেনিকে এখানে ছেড়ে দিয়ে সামনের মোড়টায় গিয়েছিল মিষ্টি আনতে। আসার সময় ইউনোর পরিচিত কারোর সাথে দেখা হতে ও কথা বলতে শুরু করে, আর জাঙ্গুক এগিয়ে চলে আসে। জাঙ্গুক হা করে তাকিয়ে থাকে তের দিকে। ঘামে একদম ভিজে গেছে মেয়েটা। কারোর সাইড ঘেঁষে ঘাম নেমে এসেছে গলার একটু নিচে চোখ যেতেই চোখ সরিয়ে নেয় জাঙ্গুক। বুকের ওড়নাটা কাঁধের এক সাইড দিয়ে কোমরে বাঁধা, ফলে ঘামে ভিজে যাওয়া কুর্তিটা লেপ্টে বসে আছে শরীরের সাথে। তেও এতক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে জাঙ্গুকের দিকে। ও তো ভাবতেই পারেনি জাঙ্গুক আজ এখানে আসবে বলে। ওর মা জাঙ্গুককে ফোন করেছিল আমন্ত্রণ জানানোর জন্য, কিন্তু ফোনটা বারবার নট রিচেবল বলায় ইউনজুন ইউনুর উপরেই দায়িত্ব দিয়েছিল জাঙ্গুককে আনার। হঠাৎ জাঙ্গুক ওকে অবাক করে দিয়ে বলে ওঠে, ওড়নাটা ঠিক করো। জাঙ্গুকের কথা শুনে চমকে ওঠে তে। জাঙ্গুকের দিকে তাকিয়ে দেখে জাঙ্গুকের দৃষ্টি মেঝের দিকে, তারপর নিজের দিকে তাকিয়ে দেখে বুঝতে পারে ওর ভুলটা। তখন কলিং বেলের শব্দ শুনে তাড়াতাড়ি করে আসতে গিয়ে ওড়নাটা ঠিক করতে ভুলে গেছে। বেচারি লজ্জায় পড়ে যায়। কেন যে জাঙ্গুক স্যারের সামনে সবসময় এরকম অস্বস্তিকর ব্যাপারগুলো ঘটে বুঝতে পারে না তে। তাড়াতাড়ি করে ওড়নাটা ঠিক করে নেয় তে। পেছন থেকে ইউনুর আওয়াজে দুজনেরই ঘোর কাটে। কিরে, তোরা এভাবে দরজার কাছে দাঁড়িয়ে আছিস কেন? কিরে তে, তুই কি জাঙ্গুককে ভেতরে যেতে দিবি না নাকি? না না ইউনু ভাইয়া, তেমন কিছু না, আসুন না ভেতরে। শেষের কথাটা জাঙ্গুককে উদ্দেশ্য করে বলে। জাঙ্গুককে বসতে বলে দৌড় দেয় তার নিজের রুমের দিকে। এক্ষুনি ফ্রেশ হতে হবে ওকে। আর এইদিকে জাঙ্গুক বসে বসে এদিক ওদিক তাকাতে থাকে আর মনে মনে ভাবতে থাকে কি করে কি করবে। এর মধ্যে ইউনজুন রান্না সেরে খাবার দেওয়ার ব্যবস্থা করেন। নিচে সুন্দর করে পাটি পেতে সবাইকে বসতে দেন। ওদের খাওয়ার টেবিলটা খুব ছোট, এতজনের একসাথে হবে না। আর এখানে সবাই বলছে ওরা সবাই একসাথে খেতে বসবে, তাই এই ব্যবস্থা। শুধু যিশু ছাড়া, উনি নিচে বসতে পারেন না কোমরের ব্যথায়। সবাই বসে পড়ে খেতে। ইউনজুন তে আর জিমিন পরিবেশন করে, আর ইউনজুন জাঙ্গুককে দেখে ভীষণ খুশি হয়েছেন। এদিকে জিমিন তো ইউনো আর জেনিকে টিস করে আর একবার যিশুর সাথে ঝগড়া বাঁধিয়ে দেয়। এইভাবেই হাসি ঠাট্টার মাঝেই সবার খাওয়া শেষ হয়। সবাই এখন ড্রয়িং রুমের সোফাটাতে বসে আছে। পেয়ে গেছে নিজের রুমটা গোছাতে। কেউ যদি বিশ্রাম করতে চায় সেজন্য ওর মা বলেছে ওর রুমটা আর ওর পাশের রুমটা ভালো করে গুছিয়ে রাখতে। সবাই যে যার মতো গল্প করছে। হঠাৎ করে ইউনজুন লক্ষ্য করেন জাঙ্গুক ভীষণ উসখুস করছে। তাই ইউনজুন জাঙ্গুককে জিজ্ঞাসা করে, জাঙ্গুক, তোমার কিছু চাই বাবা? না, কিছু দরকার হলে তুমি আমাকে বলতে পারো। জাঙ্গুক কিছুক্ষণ চুপ করে ইউনজুনের দিকে তাকায়। এখানে উপস্থিত সবাই এখন তাকিয়েছে জাঙ্গুকের দিকে। জাঙ্গুক একটা দীর্ঘশ্বাস ফেলে ইউনজুনের সোজাসুজি গিয়ে হাত গেড়ে বসে ইউনজুনের হাত দুটো ধরে বলে, আপনার কাছ থেকে যদি কিছু চাই তাহলে কি আপনি না করবেন? ইউনজুন অবাক হয় জাঙ্গুকের এভাবে বলাতে। আদুরি গলায় জাঙ্গুকের গালে একটা হাত রেখে বলে ওঠেন, কেন দেব না বাবা? আমার সামর্থ্য থাকলে আমি অবশ্যই দেব। আমি যা চাইব তা আপনার সামর্থ্যের মধ্যে পড়ে। কি চাই তোমার বলো, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাকে দেওয়ার। জাঙ্গুক চোখ দুটো বন্ধ করে নিজেকে প্রস্তুত করে, তারপর ধীরে ধীরে ইউনজুনের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলে, আপনার মেয়েকে দেবেন আমায়? ইউনজুন চমকে ওঠেন। বাকি সবারও একই অবস্থা। বিস্ফোরিত চোখে সবাই তাকিয়ে আছে জাঙ্গুকের দিকে। ইউনো এতটাও ভাবেনি। ইউনো ভেবেছিল বড়জোর জাঙ্গুক আজকে থেকে নিজের মনের কথাটা বলবে, কিন্তু জাঙ্গুক যে ইউনজুনের কাছে থেকে চেয়ে বসবে ইউনো ভাবতেই পারেনি।
আর জেনি তো সকাল থেকে সব খেয়ে চলেছে ওর ভাইয়ের আচরণে। এসব কিছুর মাঝে একজনের কোনো প্রতিক্রিয়া নেই, যেন তিনি জানতেন এটা একদিন না একদিন হওয়ার ছিল। আর সেটা হলো যিশু। উনি ইউনুর বিয়ের থেকে লক্ষ্য করেছেন জাঙ্গুককে, আর তের প্রতি জাঙ্গুকের ব্যবহারেই ওনার অভিজ্ঞ চোখ বুঝে গিয়েছিল ওনার নাতনির জীবনেও খুব শীঘ্রই বিয়ের ফুল ফুটবে। ইউনজুন কি বলবে খুঁজে পান না। ইউনুর বৌভাতের পরের দিন বাড়িতে বসে যিশু আর উনি কথা বলছিলেন। তখন যিশু নিজের মনোভাব প্রকাশ করে মেয়ের কাছে যে তের প্রতি জাঙ্গুকের দৃষ্টিভঙ্গি আলাদা। এই ব্যাপারে একবার জাঙ্গুকের সাথে কথা বলতেও বলেছিলেন, কিন্তু ইউনজুন কিছুতেই বিশ্বাস করতে চাননি এসব। ওনার মতে জাঙ্গুকের মতো একটা বড়লোক বাড়ির ছেলে সে কেন তেকে পছন্দ করতে যাবে, তাও আবার তে যখন তার একজন স্টুডেন্ট। সেদিনের কথাটা মনে পড়তে ইউনজুন নিজের মায়ের দিকে তাকায়। যিশুর ঠোঁটে লেগে আছে প্রশান্তির হাসি। ইউনজুনকে চুপ থাকতে দেখে জাঙ্গুক আবার বলে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। বিশ্বাস করুন, ওর কখনো কোনো অযত্ন হবে না। আপনার মেয়ের কোনো কষ্ট আমি হতে দেব না। সবসময় ভালো রাখার চেষ্টা করব। প্লিজ আন্টি, না করবেন না। আমি কথা দিচ্ছি তে আমার কাছে সবসময় সুরক্ষিত থাকবে। ওকে আমি সারা জীবন খুশি রাখবো। জাঙ্গুকের আকুতি ভরা কণ্ঠে ইউনজুন কেঁপে ওঠেন। জাঙ্গুককে যে ওনার খারাপ লাগে এমনটা নয়, উপরন্তু উনি জাঙ্গুকের মতোই কাউকে তের জন্য চাইছিলেন। কিন্তু উনি কোনোদিনও ভাবেননি জাঙ্গুক নিজে থেকে তের হাত চেয়ে বসবে। চোখ দুটো পানিতে ভরে আসে ইউনজুনের। যিশুর দিকে তাকাতে উনি মাথা নেড়ে সম্মতি জানাতে বলেন। তারপর ইউনজুন জাঙ্গুকের দিকে তাকিয়ে বলেন, আমার থেকে তোমার হাতে দিলে আমার থেকে খুশি আর কেউ হবে না, কারণ আমি বিশ্বাস করি আমার মেয়েটার কোনো অযত্ন তুমি হতে দেবে না। ওকে সবসময় খুশি রাখবে। কিন্তু তের কি মতামত আমি জানি না। ওর বাবা চলে যাওয়ার পর ও বিয়ে নামের জিনিসটাতে একদম বিশ্বাস করে না, আর আমি ওকে জোর করতে পারবো না জাঙ্গুক। ইউনজুনের কথা শুনে জাঙ্গুকের মুখে হাসি ফুটে ওঠে। সেটা আমার উপর ছেড়ে দিন। আপনি অনুমতি দিলে আমি ওর সাথে একটু কথা বলতে চাই। আর অনুমতি নেওয়ার দরকার নেই, আমরা বিয়ের লেগে অনুমতি দিয়েছি, বাকিটুকু তোমার ব্যাপার, তুমি কি করে ম্যানেজ করবা। যিশুর কথা শুনে সবাই হেসে ফেলে। জাঙ্গুক আর কথা না বাড়িয়ে এগিয়ে যায় তের ঘরের দিকে। তে তখন টেবিলের বইগুলো গুছিয়ে রাখছে। দরজা টোকা পড়তেই পেছন ঘুরে তাকিয়ে দেখে জাঙ্গুক দাঁড়িয়ে আছে। জাঙ্গুককে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তে অবাক হয়। জিজ্ঞাসু দৃষ্টিতে জাঙ্গুকের দিকে তাকিয়ে বলে, স্যার আপনি এখানে? কিছু দরকার আপনার? তোমাকে, আনমনে বলে ওঠে জাঙ্গুক। জাঙ্গুকের কথা কানে যেতেই তের চোখগুলো বড় বড় হয়ে যায়। বিস্ময়ে বলে ওঠে, কি? জাঙ্গুক কি বলেছে বুঝতে পেরে নিজেকে সামলে সামান্য কেসে আমতামতো করে বলে, না না, মানে তোমার সাথে কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলুন না। আর আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন। মাথা নাড়িয়ে জাঙ্গুক ভেতরে আসে। তারপর সারা রুমে একবার চোখ বুলিয়ে নেয়। না, রুমটা বেশি বড় নয়, তবে বেশ গোছানো। তে জাঙ্গুককে বিছানা দেখিয়ে বসতে বলে। তখনের ঘটনাটাতে এমনিতেই ও লজ্জায় পড়েছিল। জাঙ্গুকের সামনে লজ্জায় আর যেতে পারছিল না। এখন ওর লজ্জার সাথে সাথে টেনশনও হচ্ছে জাঙ্গুক ওকে কি বলতে এসেছে। জাঙ্গুক তের দিকে একবার তাকিয়ে দেখে তে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে। জাঙ্গুক আর সময় নষ্ট না করে একটা দীর্ঘশ্বাস ফেলে তের এক হাত ধরে টেনে বিছানায় বসে তেকে পাশে বসালো। নিজে তের দিকে তাকিয়ে তের ধরে থাকা হাতটাকে দু হাত দিয়ে আরো শক্ত করে চেপে ধরে বলে ওঠে, তে এখন যেগুলো বলবো সেগুলো খুব মন দিয়ে শুনবে। জানি আমার কথাগুলো তোমার কাছে ভীষণ অদ্ভুত ঠেকবে, কিন্তু প্লিজ আমাকে ভুল না বুঝে আমার কথাগুলো বোঝার চেষ্টা করো। অনেক ভেবেচিন্তে নিজের মনে সাহস জুগিয়েছি। তোমাকে আজ আমার সব কথা শুনতেই হবে। তে বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে জাঙ্গুকের দিকে। জাঙ্গুকের কথা কিছু বুঝতে পারছে না। তারপর জাঙ্গুকের এমন অকপটে হাত ধরে ফেলাতে আরো লজ্জা পেল। হার্টবিট নর্মালের থেকে দ্বিগুণ গতিতে পড়ছে। অদ্ভুত অনুভূতি হচ্ছে তের। জাঙ্গুক আবার বলতে শুরু করলো, মনে পড়ে কলেজের প্রথম দিন তুমি লেটে এসেছিলে, তাই তোমাকে অনেক কথা শুনিয়েছিলাম। সেদিন বাড়িতে এসে নিজের মন বলে উঠেছিল যে এতটাও বলা ঠিক হয়নি। ধীরে ধীরে তোমাকে কথায় কথায় বকা দিতে শুরু করি, কিন্তু যেদিন সেই চিরকুটটার জন্য তোমাকে অপমান করি, তোমাকে সাসপেন্ড করি, তারপর বুঝতে পারি ওই চিরকুটটা তুমি লেখনি, তখন থেকে যে কি অপরাধবোধে ভুগেছি তোমাকে বলে বোঝাতে পারবো না। 2 দিন ধরে ছটফট করেছিলাম তোমার সাথে একবার কথা বলার জন্য,
তারপর যেদিন ইউনো তোমাকে আমার কাছে পড়তে নিয়ে আসলো, সেদিন অবাক হওয়ার সাথে সাথে খুশিও হয়েছিলাম। তুমি নির্দোষ জেনেও তোমাকে ব্ল্যাকমেল করতে শুরু করি, শুধুমাত্র তোমাকে আমার কাছে ধরে রাখার জন্য। যদিও এর কারণ তখন আমার জানা ছিল না। তুমি আমার কাছে অভ্যাসের মতো হয়ে গিয়েছিলে, যেটা পাল্টানো আমার পক্ষে সম্ভব ছিল না। জিমিনের অনুপস্থিতিতে সুগার সাথে মেলামেশা দেখে আমার ভীষণ রাগ হতো, যদিও সেটা অস্বাভাবিক ছিল, কিন্তু তাও আমি সহ্য করতে পারতাম না তোমাকে অন্য কারোর সাথে। ধীরে ধীরে তোমাকে বুঝতে শুরু করি আর নতুন রূপে আবিষ্কার করতে শুরু করি নিজের অনুভূতিগুলোকে। তার প্রথম ধাপটা সেদিন শুরু হলো, যেদিন কাইকে ক্লাসরুমে তোমার উপর খারাপ ব্যবহার করতে দেখি। একই সাথে কায়ের প্রতি প্রচণ্ড রাগ, ঘৃণা আর তোমাকে হারিয়ে ফেলার ভয় চেপে ধরেছিল। সেদিনই প্রথম বুঝেছিলাম তুমি আমার কাছে কি। তোমার মনে আছে যেদিন তুমি আমাকে আর রোজকে আমার রুমে জড়িয়ে থাকা অবস্থায় দেখেছিলে? সেদিন তোমাকে কেন অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম জানো? কারণ সেদিন রোজ হঠাৎ করে এসে আমাকে জড়িয়ে ধরায় এমনিতেই রেগে গিয়েছিলাম। তার উপর নিজের প্রিয় মানুষটার সামনে অপরাধীর মতো দাঁড়িয়ে থাকতে রাগ আরও বেড়ে গিয়েছিল, কারণ ততদিনে আমি আমার অনুভূতি সম্পর্কে অবগত হয়েছিলাম। তাই তো তোমাকে তাড়িয়ে দেওয়ার পর যখন তুমি আর আমার মুখোমুখি হলে না, তখন বারবার নিজের উপর অত্যাচার করতে ইচ্ছে করেছিল। ভেবেছিলাম নিজের দোষে আমি তোমাকে হারিয়ে ফেলবো হয়তো, কিন্তু সেই দেখো তোমাকে সাজেকে গিয়ে আবার আমার মুখোমুখি হতে হলো। হয়তো এটাই আমাদের ডেস্টিনি। জানো তো তে, নিজের মনকে বারবার বুঝিয়েছি যে তোমার আর আমার সম্পর্কটা টিচার আর স্টুডেন্টের, তাই এটাকে অন্য কোনো নাম দিতে চাইনি। কিন্তু তুমি আমার সামনে থাকলে মনের মধ্যে চেপে রাখা অনুভূতিগুলো বেরিয়ে আসতে চায়। তুমি বলো না, টিচার বলে কি আমি মানুষ নই? আমার কি মন বা কারোর প্রতি অনুভূতি থাকতে পারে না? যদি সেই অনুভূতিগুলো আমার স্টুডেন্টের প্রতি হয়, তাহলে আমার দোষটা কোথায়? এই অনুভূতিগুলো আর চেপে রাখা সম্ভব নয়, তাই স্পষ্টভাবে বলছি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কলেজের সেই শান্তশিষ্ট মৃদুভাষী ছাত্রীটিকে তার এই স্যার ভালোবেসে ফেলেছে। এতটা কথা একসাথে বলে বিছানা ছেড়ে মেঝেতে তের পায়ের কাছে বসে হাত দুটো একইভাবে শক্ত করে ধরে জাঙ্গুক আবার বলে, আমাকে বিয়ে করবে তে? বিশ্বাস করো, সারা জীবন একইভাবে হাত ধরে তোমার পাশে থাকবো, সঙ্গিনী হবে এই একাকী আমিটার। আমি জানি তোমার বিয়ে নিয়ে কী ধারণা, কিন্তু তুমিও তো জানো আমার পরিবারের নোংরা ইতিহাস। আমরা না হয় একে অপরের পরিপূরক হলাম, হবে কি আমার জীবনের সবটুকু দিয়ে তোমায় ভালোবাসবো আমি। এতটা ভালোবাসা দেব যাতে তোমার বাবার তিক্ত স্মৃতিও তুমি ভুলে যাবে। জাঙ্গুক কথা শেষ করে তের দিকে আকুতির দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। জাঙ্গুকের কথাগুলোতে তে কেঁপে কেঁপে উঠেছে। ও কখনোই ভাবেনি জাঙ্গুক ওকে প্রপোজ করবে বলে, কিন্তু জাঙ্গুকের শেষের কথাগুলো শুনে ওর চোখে পানি চলে আসে। এভাবে নিজের মনের কথা তেকে প্রথম কেউ বলেছে। ওর মুখ দিয়ে কোনো উত্তর বের হচ্ছে না, যেন সব কথা গলায় আটকে গেছে। তেকে উত্তর দিতে না দেখে জাঙ্গুক বলে, তে কোনো তাড়াহুড়ো নেই, তুমি ভেবেচিন্তে জবাব দিও। তের হাত ছেড়ে দুই গালে হাত রেখে বলে জাঙ্গুক, কিন্তু প্লিজ তে, কখনো আমায় ছেড়ে চলে যেও না। সব হারিয়ে ফেলেছি আমি, তোমাকেও হারিয়ে ফেললে হয়তো আমি নিজে শেষ হই। কথাটা শেষ করতে পারে না জাঙ্গুক। তে হাত দিয়ে চেপে ধরে জাঙ্গুকের মুখ, উদ্বিগ্ন হয়ে বলে ওঠে, কি বলছেন কি আপনি এসব? তের চোখ দুটো আবার ছলছল করে ওঠে। জাঙ্গুক আর কিছু না বলে ওখান থেকে উঠে চলে আসতে গিয়েও একবার পেছন ফিরে ধীর স্বরে বলে, তোমার উত্তরের অপেক্ষায় থাকবো তে। কথাটা বলেই জাঙ্গুক বেরিয়ে যায়। জাঙ্গুক রুম থেকে বেরিয়ে যাওয়ার পর তে উঠে জানলার পাশে গিয়ে দাঁড়ায়, দৃষ্টি বাইরের দিকে। জাঙ্গুকের কথাগুলো ভাবতে থাকে তে। সত্যি তো, মানুষটা ওর মতোই নিজেদের লোকধারা ক্ষতবিক্ষত। তেও তো কতবার চেয়েছে ওর একটা ভালোবাসার মানুষ থাকুক, যাকে ও নির্দ্বিধায় মনে সবটুকু উজাড় করে বলতে পারবে। কিন্তু যতবার ওর বাবার কথা ভেবেছে, ততবার ওর বিয়ে, ভালোবাসা এই জিনিসগুলোতে ভয় জন্মেছে। কিন্তু সাজেকে ঘটে যাওয়া ঘটনার পর তের কেন জানে না মানুষটার উপর ভীষণ শ্রদ্ধা, বিশ্বাস, মায়া জন্মেছে। আর মানুষটা তো সত্যি ভালো, হ্যাঁ একটু বদমেজাজি, কিন্তু মনটা ভালো। কথাগুলো ভাবছিল তে। তারপরেই মনে পড়ে গেল জাঙ্গুকের শেষের কথাগুলো। লজ্জায় লাল হয়ে যায় তে। জাঙ্গুক সামনে আসলে ওর আজকাল কিরকম অদ্ভুত অনুভূতি হয়, এই অনুভূতিগুলোকে কি নাম দেবে ও নিজেও জানে না। এদিকে ইউনজুন দরজার কাছে দাঁড়িয়ে মেয়ের লজ্জারাঙা মুখ দেখে বুঝতে পারে
জাঙ্গুক তার মেয়ের মন জয় করে নিয়েছে। তাও রুমে এসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, জাঙ্গুক বড্ড ভালো ছেলে, তোকে ভালো রাখবে দেখিস। তে তার মাকে জড়িয়ে ধরে। চোখ দুটো আনন্দে অশ্রুসিক্ত হয়ে ওঠে ইয়ুনজুনের।